রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ভোট গ্রহণ 20 আগস্ট। চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়ি বন্দর পরিদর্শন ও ত্রাণ বিতরণ সহ একাধিক কর্মসূচিতে যোগদান। এবং বৈচিত্র্যের বাংলাদেশে ভূমি, ভাষা ও নিরাপত্তার সংকটে আদিবাসী জীবন হারাচ্ছে ঐতিহ্য। সংবিধানে স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতির দাবি। আমন্ত্রণ চ্যানেল দেশের কথায়, সাথে আছি আমি ইসরা জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এরপর 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী সিইসি ও স্পিকারের আলোচনা সাপেক্ষে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা ও সকল নির্বাচনী প্রক্রিয়া। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল 11:15টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়িতে অবতরণ করেন। এরপর মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ করেন প্রধানমন্ত্রী। বিকেলে সড়ক পথে ফটিকছড়ি ও হাটহাজারী সফরের কথা রয়েছে তার। সেখানে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ, আহমদ শফির কবর জিয়ারত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। দীপা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, একদিনের সফরে চট্টগ্রামে এসেছে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই চট্টগ্রামে আসাকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে তিনি বাঁশখালী 100 পরিবারের মাঝে তিনি ঘরের চাবি হস্তান্তর করেন, পাশাপাশি ত্রাণও বিতরণ করেন। এরপরে তিনি ফটিকছড়ি এবং চট্টগ্রামের হাটহাজারী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা 6টায় তিনি রেডিসন ব্লুতে উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগরের যে বিএনপির নেতৃবৃন্দ আছে তাদের সাথে বৈঠকে মিলিত হবেন। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। দীপা। তাপস, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মানেই শুধু বাঙালির ইতিহাস নয়, পাহাড়, সমতল, বন ও সীমান্তের শতাব্দী ধরে বসবাসরত নানা জাতিসত্তার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপন দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তবে ঐতিহ্যের পাশাপাশি ভূমি, ভাষা, নিরাপত্তা ও শিক্ষার অধিকার নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। বিস্তারিত প্রতিবেদনে। পাহাড়, বন আর প্রকৃতির সঙ্গে গভীর সহাবস্থানে বৈচিত্র্যময় ভাষা, উৎসব ও লোকজ ঐতিহ্য সমৃদ্ধ আদিবাসী জনগোষ্ঠীর জীবন। পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। সমতল অঞ্চলে রয়েছে সাঁওতাল, গারো, ওরাও, খাসিয়া, মণিপুরী, হাজং সহ আরও বহু জাতিসত্তা। দেশের মোট জনসংখ্যার প্রায় 1% আদিবাসী জনগোষ্ঠী। তবে গবেষণায় সরকারি হিসাবের চেয়ে বেশি মানুষ, 54টিরও বেশি জনগোষ্ঠী ও অন্তত 35টি ভাষার তথ্য উঠে এসেছে।
পাহাড়ি ও সমতলের বহু জনগোষ্ঠীর জীবনেই কৃষি গুরুত্বপূর্ণ। কোথাও জুম চাষ, কোথাও ধান, ফলমূল কিংবা বনজ সম্পদের উপর নির্ভরতা। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তাদের স্থানীয় জ্ঞানও বহু প্রজন্মের অভিজ্ঞতায় গড়ে উঠেছে। আমরা চাই আমাদের গারো সম্প্রদায়ের ভাষা এবং সংস্কৃতি যেন জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। সময় গড়ানোর সঙ্গে অস্তিত্বের সংকটে আদিবাসীরা কাপ্তাই বাঁধের বাস্তুচ্যুতি, ভূমি অধিকার ও দীর্ঘ সংঘাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তারা। দখল, উচ্ছেদ ও ভূমি বিরোধেরও হয়নি স্থায়ী সমাধান। এই ভূমির অধিকার দেওয়া হোক। আমরা এই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা বসবাস করছি, আমাদেরকে যাতে নিজস্ব ভূমি অধিকার দেওয়া হয়। তাদের যে মর্যাদা, তাদের যে সম অধিকার, তারা আদি থেকে আমাদের এই দেশে বসবাস করছে, সেই প্রত্যাশা যেন তাদের এই অন্যান্য নাগরিকদের মতো পূরণ হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবায় বৈষম্য, মাতৃভাষায় শিক্ষার সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের সংকটের পাশাপাশি সংবিধানে আদিবাসী পরিচয় স্বীকৃতির দাবিও তাদের। আমরা চাই যেন আমাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। আমরা এই আদিবাসী সম্প্রদায়ের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সরকার যেন আমাদেরকে যেন সুচোখে দেখে আমাদের যে দাবি দেওয়া তার জন্য পূরণ করে আমাদের পাশে যেন তিনি দাঁড়ায়, এটা আমাদের একান্ত কামনা। অন্যদিকে আধুনিকতার সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে জীবনযাপন। শহরমুখী অভিবাসন, মূলধারা শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক পরিবর্তনের কারণে কিছু ক্ষুদ্র ভাষা ও ঐতিহ্য ঝুঁকির মুখে। আমাদের প্রিয় স্বদেশ জাতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অনন্য। বৈচিত্র্য ও ভিন্নতা কোনো হুমকি নয়, বরং বৈচিত্র্যই সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করে। রংধনুর অনেক রং, কিন্তু ওরা একে অপরের সঙ্গে লড়াই করে না। এক রং আরেক রংকে হিংসা করে না, বরং একসাথে দিগন্তকে, আকাশকে রাঙিয়ে তোলে। আমাদের মাতৃভূমিও তেমনি সুন্দর, বর্ণময়। বাংলাদেশের পরিচয় বহুত্বের। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো কিংবা মণিপুরীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই সমৃদ্ধ এই দেশ। আদিবাসী দিবস তাই শুধু উদযাপন নয়, ভূমি, ভাষা, নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিতের অঙ্গীকার। চ্যানেল এস নিউজ ডেস্ক। দর্শক, মৌলভীবাজার থেকে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। আপনি জানেন যে আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, এরই ধারাবাহিকতায় চায়ের রাজধানী, পর্যটন নগরী এবং বিভিন্ন আদিবাসীদের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়লেখা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে। এখানে জুড়ি উপজেলা এবং বড়লেখা উপজেলার যৌথ আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে এই দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই দিবসটি শুরু হয়েছিল। এখন অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন সেটি চলছে। আমি আদিবাসী অনেক লোকদের সাথে কথা বলে যেটি জেনেছি, তাদের একটি দাবি যে কোনো অবস্থায় সরকার যাতে তাদের ভূমির অধিকার দেয় এবং শিক্ষা, সংস্কৃতি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া আছে সেটি যাতে সরকার পূরণ করে। আজকের আয়োজন থেকে তারা কিন্তু এই দাবিটুকু রেখেছেন। সব মিলিয়ে আমি বলতে পারি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন জাতিসত্তা মানুষের যে দীর্ঘদিনের দাবি সেটি আসলে কতটুকু পূরণ হয় সেটি এখন দেখার বিষয়। দীপা, এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ। 24শে জুলাই আন্দোলনে তথ্য প্রবাহ বন্ধ করতে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বন্ধ করা হয় ইন্টারনেট সেবা। জুলাই গণহত্যা মামলার প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ এ সংক্রান্ত একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। ফরেনসিক ল্যাবে পরীক্ষা শেষে রেকর্ডটির সত্যতা নিশ্চিত করা হয়।
প্রসিকিউশন জানায়, হেলিকপ্টার ও ড্রোন দিয়ে মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলন দমনের খবর গোপন করতেই ওবায়দুল কাদেরের নির্দেশে ইন্টারনেটে এমন কড়াকড়ি আরোপ করা হয়েছিল। 4 দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন তিনি। আগামী 12 আগস্ট পর্যন্ত তিনি সফরে থাকবেন। সফরকালে তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন সহ সরকারের একাধিক প্রতিমন্ত্রী এবং শীর্ষ বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান PSA ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া পরিদর্শনের কথা রয়েছে আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান। সফর চলাকালে সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত রেমিটেন্স সম্মাননা 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সফরের মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ কমছেই না। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত শনাক্ত হয়েছেন 677 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,040 জন এবং উপসর্গে শনাক্ত হয়েছেন 1,35,000-এরও বেশি মানুষ। এদিকে গত একদিনে নতুন করে 544 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 18,673 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 59 জনের। এছাড়া সিলেটে নতুন করে হামে 2 শিশুর মৃত্যু হয়েছে। আলাদাভাবে খুলনা বিভাগে 24 ঘন্টায় 19 জন হাম ও 123 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের সতর্কতা বাড়ানোর পাশাপাশি বিশেষ চিকিৎসার প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গড়িয়াকাটা থেকে আসছি। আমার জ্বর এই 10 দিনের মতো, এ জায়গায় ভর্তি হয়েছি 3 দিনের মতো। এই জায়গায় এসে আমি সুস্থ হয়ে গেছি। পরিবেশ অনেক ভালো, সেবাও অনেক ভালো। এমনিতে ডেঙ্গু রোগীদের গায়ে ব্যথা থাকে, তার উপরে বেড নাই, ফ্লোরে শুয়ে থাকতে থাকতে গা আরও বেশি ব্যথা থাকে। এগুলো কিছু প্রবলেম আছে, এছাড়া আর তেমন কোনো প্রবলেম নাই। আমি এখানে আমার মেয়ের আমস্ত আছে 7 দিন। আমি 250 করে নিয়ে আসছি, আসে সিটের জন্য অনেক চেষ্টা করতে পাইনি। আমি নিচে রেখে আমার বাচ্চাটাকে নিয়েছি, খুব ভালো হয়েছে। আমার এই দুটো বাচ্চার হাম হয়েছে 4 দিন, একটা বাচ্চার 3 দিন। আমি এখানে আসছি, এখানে আসার পরে বেড পাইনি, তার নিচে থেকে ট্রিটমেন্ট নিচ্ছি, তার ট্রিটমেন্ট খুব ভালো। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শেখ শান্ত ইসলাম। ধন্যবাদ দীপা। আমি আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের জেলায় 19 জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 19 জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 48 জন বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট 8,988 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 8,539 জন এবং 8,294টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ সময়ে হামে সন্দেহভাজন মৃত্যু হয়েছে 33 জনের। এছাড়া খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 123 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন 113 জন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 89 জন। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2,567 জন। এর মধ্যে মারা গেছেন 10 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 298 জন। এবং এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পেয়েছি মশারিবিহীন ডেঙ্গু রোগী আছেন এবং চিকিৎসার জন্য এখানে তৎপর ডাক্তাররা, কিন্তু মশারি নেই। ধন্যবাদ দীপা। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু রোগের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শান্ত।
আগামীকাল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একই সময় পরীক্ষার্থীরা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ও মুঠোফোনে SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল দেখা যাবে। এছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। মুঠোফোনে SMS এর মাধ্যমেও ফল জানা যাবে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা পাথর আমদানির পাশাপাশি এই বন্দর দিয়ে ধারাবাহিকভাবে বাড়ছে রপ্তানি কার্যক্রম। বিশেষ করে নেপালে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের চাহিদা বাড়ায় বেড়েছে রপ্তানি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামোগত উন্নয়ন হলে আরও বাড়বে বাণিজ্যের পরিধি, সেই সঙ্গে বাড়বে রাজস্ব আয়। পঞ্চগড় থেকে সহকর্মী আব্দুর রৌফের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভারত ও ভুটান থেকে আসছে বোল্ডার পাথরসহ বিভিন্ন পণ্য, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে যাচ্ছে কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, শিল্পের কাঁচামাল, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন ভোগ্যপণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হারে বাড়ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের রপ্তানি। নেপালের বাজারে এ পণ্যের চাহিদা বাড়ায় গতি পেয়েছে রপ্তানি কার্যক্রম। রপ্তানি বাড়ায় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বাংলাবান্ধা স্থলবন্দর। ব্যস্ততা বেড়েছে শ্রমিক, ট্রাক চালক ও পরিবহন সংশ্লিষ্টদের। এর প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। আগে মাল একটু কমাতো, ইদানিং মাল খুবই বেশি আসে। খুবই বেশি বাংলাদেশে অনেক ভালো হইতেছে, উন্নত হইতেছে। বাংলাদেশের এমিডেন্স বাড়তেছে, সব কিছুর দিকে বাংলাদেশে ভালো হইতেছে। আমাদের পণ্য যাচ্ছে, আপনার পাট যাচ্ছে, সয়াবিন মিল যাচ্ছে, রেক্স যাচ্ছে, যেটা কাপড়া জুট মিল আর কি, জুটের কাপড়াগুলো যায়। তারপর আপনার যে প্লাস্টিকের দানা যায়, এগুলো পণ্য অনেক বাড়ছে এখন। নেপালে গাড়ি ঢুকে 20 থেকে 25টা, আর বাংলাদেশ থেকে গাড়ি মোটামুটি যায় 70 থেকে 80টা। ইনশাল্লাহ দেখা যায় যে ইনকাম আমাদের ভালো হইতেছে বর্তমান। তো ইনশাল্লাহ যদি সামনে যে আমাদের সরকারের প্রতি একটা আবেদন, উনি যেন দেখে। ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের মতে, নতুন পণ্য রপ্তানির অনুমোদন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে এই বন্দর হয়ে বাড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি। একই সঙ্গে বাড়বে সরকারের রাজস্ব আয়। বাংলাবান্ধা পোর্টের বর্তমান যে বিশেষ করে যে অবস্থা, আমরা মনে করি বর্তমানে বাংলাবান্ধা পোর্ট, আমরা যতগুলো পার্ট রয়েছে, বিশেষ করে কাস্টম আছে, ল্যান্ড পোর্ট আছে, এক্সপোর্টার ইম্পোর্টার আছে, আপনার সিএনএফ আছে, পাশাপাশি শ্রমিকরা আছে, আমরা সবাই কিন্তু সম্মিলিতভাবে পোর্টটিকে আমাদের সুন্দর একটা পরিবেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা আশা করি এবং আমরা মনে করি যে বর্তমানে কিন্তু আমরা সফল। গত 3 বছরে দেখা যাচ্ছে যে আমদানি কিছুটা কমলেও রপ্তানি অনেক বেড়েছে। এখন আমাদের নেপালে প্রচুর মাল যাচ্ছে, ইন্ডিয়াতেও যাচ্ছে, পাট জাতীয় দ্রব্য, তারপরে হচ্ছে ওয়েস্ট কটন, এবং প্রচুর আলু আমাদের পাশ দিয়ে এক্সপোর্ট হয়েছে। এবং অনেকগুলো আইটেম আছে যেগুলো এক্সপোর্ট হচ্ছে। এরপরে আরএফএলের পণ্য যায়, পার্টিক্সের পণ্য যায়, নাসিক গ্লাস যায়, প্রচুর পণ্য যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টটা বেড়েছে, আর আমদানি কিছুটা কমলেও আমাদের রাজস্ব কিন্তু আয় বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, মাঝে আমদানি রপ্তানি কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হলেও বর্তমানে তা কেটে গেছে। স্বাভাবিক গতিতে চলছে বন্দরের সব কার্যক্রম। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। বর্তমানে প্রায় 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, এবং 50 থেকে 60 ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। এবং মাঝে কিছু সমস্যার কারণে আমদানি রপ্তানি উভয়ই ব্যাহত হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সমস্ত সমস্যা কেটে গিয়েছে। এবং বিশেষ করে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা আশা করছি আমদানি রপ্তানি পরিস্থিতি ঘুরে দাঁড়াবে, এবং বন্দরে আবার আগের মতো কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এবং আশা করছি আমাদের
রাজস্ব আয়ের উপরে এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে। কাস্টমসের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলা বান্ধা স্থলবন্দরের রাজস্ব আদায় হয় 166 কোটি 79 লাখ টাকা, আর 2025-26 অর্থ বছরে 230 কোটি 25 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 424 কোটি 63 লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে 257 কোটি 84 লাখ টাকা। চ্যানেল এস নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্যও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আগামী 24 ঘন্টাও বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। এদিকে পর্যটন নগরী কক্সবাজারে সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টির। সমুদ্রের অবস্থার উন্নতি হওয়ায় 4টি সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও জেলে ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। চ্যানেলের দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ভোট গ্রহণ 20 আগস্ট। চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়ি বন্দর পরিদর্শন ও ত্রাণ বিতরণ সহ একাধিক কর্মসূচিতে যোগদান। বৈচিত্র্যের বাংলাদেশে ভূমি, ভাষা ও নিরাপত্তার সংকটে আদিবাসী জীবন হারাচ্ছে ঐতিহ্য। সংবিধানে স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতির দাবি। আগামীকাল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ফল দেখা যাবে অনলাইন ও এসএমএসে। এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলা বান্ধা স্থলবন্দর। বেড়েছে রপ্তানির গতি, এক বছরে রাজস্ব বেড়েছে 257 কোটি 84 লাখ টাকা। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।